ঈদ যাত্রায় পথঘাটে জনস্রোত, হাজার হাজার মানুষের চাপে উল্টে গেল ফেরি বন্ধের সিদ্ধান্ত। চলছে পাঁচটি। সকালে আসছি, এই যে এখন ফেরি পাইছি। পকেটে আসলে গরম লাগে তো লেগা। বাপ মা তো সব বাড়িতে, তাদের নিয়ে ঈদ করতে হবে না, 1 বছর পরে ঈদ আসছে। বাচ্চা কাচ্চা নিয়ে 5 ঘন্টা ধরে বসে আছি। বাস না থাকার সুযোগ নিচ্ছে ভাড়া গাড়ি, হাঁকছে ইচ্ছে মতো ভাড়া। হবিগঞ্জ সদর থেকে মাইক্রো ভাড়া নিয়ে আমরা চলে আসছি ঢাকা পর্যন্ত, যাবো গাইবান্ধা। পায়ে হাঁটা, আবার আর এক গাড়ি, আবার রিক্সা, আবার এইভাবে যাইতেছি আর কি। বাস তো চলে না ভাই, প্রাইভেট কার যাইতেই তো না। এই লকডাউন করে কোনো লাভ হচ্ছে না, যা যাওয়ার দরকার সে যাবেই। চাঁদা দিয়ে রাতের আধারে চলছে দূরপাল্লার বাস। কালকে রাত্রে আসছি, সারাদিন মার্কেটিং করে চলে যাচ্ছে আজকে। সকালে আসছি কক্সবাজার থেকে ঢাকায়। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়, সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেগম জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে সারা দিনেও মিলল না আইন মন্ত্রণালয়ের মতামত। মানবিকভাবেই দেখবে সরকার, শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। শঙ্কা সত্যি করে দেশে মিলল ভারতীয় ভ্যারিয়েন্ট, বেনাপোল দিয়ে ঢোকা 6 জনের দেহে শনাক্ত। উদ্বিগ্ন স্বাস্থ্য অধিদপ্তরও, একদিনে মৃত্যু 45। ভাঙনে বিলীন হওয়া পদ্মা সেতুর রেল প্রকল্পের 192টি স্ট্রিঞ্জার নতুন করে বসানো শুরু। আগামী মাসের মধ্যেই শেষ করার আশা, গতি পাবে স্ল্যাবের কাজ। লকডাউন, কঠোর বিধিনিষেধ সহ নানা পদক্ষেপে করোনা সংক্রমণের লাগাম টানার চেষ্টা করছে সরকার, কিন্তু ঈদ যাত্রায় পথে ঘাটে জনস্রোত ঠেকানো যাচ্ছে না। গতরাতে ফেরি বন্ধের সিদ্ধান্তের পর হাজার হাজার যাত্রীর চাপে একে একে 5টি ছাড়তে বাধ্য হয় কর্তৃপক্ষ। মানিকগঞ্জে ইউসুফ আলী ও মুন্সিগঞ্জ প্রতিনিধি নাসিরুদ্দিন উজ্জ্বলের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। এভাবেই লাশবাহী গাড়ি আর জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্স নিয়ে ফেরি ঘাটে ভিড়তেই হুমড়ি খেয়ে পড়েন ঘরমুখো মানুষ। শনিবার থেকে দিনের বেলা ঘাট থেকে ছেড়ে যাবে না কোনো ফেরি, এমন ঘোষণার পরও সকাল থেকেই যাত্রীদের এমনই উপচে পড়া ভিড় ফেরি ঘাটগুলোতে। করোনা সংক্রমণের আশঙ্কা নিয়ে বা তোয়াক্কা না করেই যে যেভাবে পারছেন ঠাঁই করে নিচ্ছেন ফেরিতে। মধ্যরাত থেকেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও নদী পারের আশায় ঘাট ছাড়ছেন না কেউই। ক্ষোভ ছিল বিনা নোটিশে হঠাৎ করেই দিনের বেলা ফেরি চলাচল বন্ধের এই সিদ্ধান্তের। আমরা তো আর জানি না যে ফেরি বন্ধ, আমরা কিভাবে যাব, জানলে তোর বাসাতে আসতাম না। যত করোনা ফেরিঘাট থেকে ছড়াবে। বাচ্চা কাচ্চা নিয়ে 5 ঘন্টা ধরে বসে আছি। প্রচন্ড গরমের মধ্যে আছে, আমরা অন্য রোড দিয়ে বেরোতেও পারতেছি না, ব্যাকও করার সুযোগ নেই। বেলা যত গড়াতে থাকে বেসামাল হতে থাকে ঘাটপাড়ের দৃশ্য। জনস্রোত নামে ঘাট এলাকায় শত ভোগান্তিও যেন পথ রুখতে পারছে না ঈদের বাড়ি ফেরা যাত্রীদের। অবশেষে যাত্রীদের চাপ সামলাতে মানবিক দিক বিবেচনায় শিমুলিয়া বাংলাবাজার ফেরিঘাট থেকে 3টি ফেরি ছাড়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তবে তাতেও সামাল দেওয়া যাচ্ছে না অতিরিক্ত যাত্রী চাপ। গরমে অনেক কষ্ট হচ্ছে, আরেকটা ফেরি দিলে ভালো হয়। মানুষ ধাক্কাধাক্কি করে উঠে গেছে, আমরা সে উঠতেই পাইনি। আমরা তো অনেক মানুষ আছে এখানে, আমরা দেশে যাওয়ার জন্য, বা আমার মেয়ে আছে বাড়িতে কান্নাকাটি করতেছে। সামাজিক দূরত্ব বিবেচনা না করা গেলেও মাস্ক পরিধান আর দুর্ঘটনা এড়াতে নজরদারি জোরদার করা হয়েছে ঘাট এলাকায়। অতিরিক্ত এই যাত্রী চাপ সামলাতে হিমশিম অবস্থা পুলিশ কিংবা বিআইডব্লিউটি এর কর্মকর্তাদের। এমার্জেন্সি যে সার্ভিসগুলো চালু করতে গিয়ে একই সাথে কিছু সাধারণ মানুষও কিন্তু এখানে ঘাটের দিকে আসছে, তারা এই ঘাট পার হওয়ার জন্য। বেলা যত বাড়ে ঘাটগুলোতে ততই ভিড় বাড়তে থাকে দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের। অন্যদিকে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে 10 গুণ বেশি ভাড়া দিয়ে ট্রলারে অতিরিক্ত যাত্রী বহন করতেও দেখা যায় কোথাও কোথাও। সাদিয়া আফরিন, সময় সংবাদ। আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম, ঘরমুখী মানুষের খবর জানাতে মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে আছেন সহকর্মী হেসানুল হক শাওন, এবং রাজধানীর গাবতলীতে আছেন আমাদের আরেক সহকর্মী সানবীর রূপল। সরাসরি চলে যাব তাদের কাছে। প্রথমেই যাচ্ছি শিমুলিয়া ঘাটে শাওনের কাছে। শাওন, রিচার্ড, আমরা কিন্তু দেখছি অব্যাহতভাবে কিন্তু মানুষ
বাড়ির উদ্দেশ্যে যাত্রা করছেন এবং ঢাকা ছাড়ছেন। আমরা যদি বলি যে এখনও কিন্তু যে রাতে যেহেতু বলা হয়েছিল যে পণ্য পরিবহনের গাড়ি ফেরি পারাপার করতে পারবে, সেক্ষেত্রে কিন্তু আমরা এখন দেখছি যে পণ্য পরিবহনের যে গাড়িগুলি রয়েছে ট্রাক, সেই ট্রাকে করেও কিন্তু ঢাকা থেকে মানুষ আসছেন এবং এসে তারা এই ফেরিতে যাত্রা করছেন। আপনি আমার পেছনেই দেখবেন যে যাত্রীরা কিন্তু যারা হচ্ছে দূর গন্তব্যে যাচ্ছেন, আমরা দেখেছি যে কেউ চট্টগ্রাম, কেউ কক্সবাজার, কেউ কুমিল্লা এবং উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে কিন্তু তারা দক্ষিণাঞ্চলে যাচ্ছেন। এবং আপনি জানেন এখান থেকে মোট 21টি জেলায় যাতায়াতের যে পথ, সেই পথ হচ্ছে এটি। এবং এই পথ ধরে আমরা দিনভর দেখেছি যে মানুষ উপচে পড়া ভিড়, ঘাটে এখনও আমরা দেখছি যে পাড়েও অনেক অপেক্ষমান যাত্রী রয়েছেন যারা বাড়িতে যাবেন। এই যাত্রীদের কিন্তু সরকারিভাবে অনেক আগেই বলা হয়েছিল যে আপনারা ঈদে বাড়ি যাবেন না এবং ঢাকা ছাড়ার জন্য তাদের বলা হয়েছিল যাতে না ছাড়েন তারা, কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে কিন্তু আমরা দেখছি যে তারা বাড়িতে যাচ্ছেন। এবং আজকেও কিন্তু বিআইডব্লিউটিসির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে, তারা নির্দেশনা দিয়েছেন যে যাতে কেউ এই ফেরিঘাটে যাতে না আসেন, যাতে দুর্গন্তব্যে যাত্রা না করেন, সেই তাদের যে নির্দেশনা সেটিও কিন্তু উপেক্ষা করে একরকম মানুষ যাচ্ছেন। আমরা সন্ধ্যার পরে ইতিমধ্যে দেখেছি যে 2টি ফেরি শুধু যাত্রী নিয়েই চলাচল করেছে। এর মধ্যে সেই ফেরি দুটিতে আমরা মাত্র 4 থেকে 5টি গাড়ি দেখেছি। এর বাইরে কিন্তু পুরো ফেরি জুড়ে কিন্তু যাত্রীদের ভিড় ছিল এবং যাত্রীদেরকে এই ঘাট কর্তৃপক্ষ কিন্তু বলছেন বারবার, তবে আইনশৃঙ্খলা বাহিনীও বারবার ঠেকাচ্ছেন। আবার উল্টো কিন্তু যাত্রীদেরও অভিযোগ আমরা দেখছি, তারা বলছেন যে তাদের যাত্রাপথে ডাবল ভাড়া দিয়ে যেতে হচ্ছে, বারবার পুলিশি বাধার সম্মুখীন হচ্ছেন, সেক্ষেত্রে অনেকে টাকা পয়সা দিয়েও ম্যানেজ করে কিন্তু যাতায়াত করছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ। চলে যাব গাবতলীতে, সেখানকার খবর জানতে। সেখানে রয়েছেন সহকর্মী সানবীর রূপল। সবকিছুই যেন একটি ওপেন সিক্রেট মনে হচ্ছে লকডাউন খোলার বিষয়টি, কারণ পণ্য পরিবহন, গণপরিবহন নেই, গণপরিবহনে যাত্রী পরিবহন নিষেধ, সেই কথাটি বলা হলেও ঈদের ঘরমুখী মানুষজন কিন্তু মানছেন না এবং কোনোভাবেই তাদেরকে ফেরানো যাচ্ছে না। এবং এই মুহূর্তের যে চিত্র সেটি হচ্ছে গিয়ে ঠিক আমার পেছনের যে অবস্থাটি দেখছেন সেটি হচ্ছে গিয়ে গাবতলীর আমিনবাজার ব্রিজের ঠিক আগের যে অবস্থাটি সেটি। এখানে এখনও কিন্তু শত শত মানুষ তারা অপেক্ষা করছেন ইফতারের পরপর যারা জড়ো হয়েছেন তারা দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য। এবং এদের কেউ নিজস্ব পরিবহনে ভাড়া করে যাবেন, কেউ আবার গণপরিবহন না থাকায় পণ্য পরিবহন করেই কিন্তু তারা যাত্রা শুরু করতে যাচ্ছেন। কেউ আবার দেখতে পাচ্ছেন যে কেউ মোটর সাইকেলে করে এখান থেকে পাটুরিয়া ঘাট বা যমুনা ব্রিজ পর্যন্ত যাচ্ছেন, সেখান থেকে অন্য বাসে চড়ে বা অন্য কোনো পরিবহনে চড়ে তারা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন। তো এমন একটি অবস্থার মধ্য থেকে একটু আগেই আবদুল্লাপুরে দেখে এসেছি যে সেখানে বাস চলাচলটা যেন একটি ধোঁয়াশার মতো অবস্থা, এবং সবাই জানে যে বাস চলছে এবং কোথায় চলছে সেটিও যেমন যাত্রীরা জানেন, তেমনি যারা পরিবহন চালান তারাও কিন্তু জানেন। সেই সংখ্যা তুলনামূলক কম হলেও সেটি কিন্তু চলছে। এবং বিশেষ করে আমি যারা পরিবহন চালক আছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এই দীর্ঘ পথ পাড়ি দিতে তাদেরকে শুধুমাত্র পুলিশকে ম্যানেজ করতে পারলেই হয়, তাহলে আর কোনো সমস্যা হয় না। এমন একটি পরিস্থিতির মধ্য থেকে ঈদের ঘরমুখী মানুষজন তারা কিন্তু ছুটছেন এবং কে কখন তাদের নিজস্ব গন্তব্যে ফিরতে পারবেন সেটি না জানলেও তারা কিন্তু এসছেন। বিশেষ করে যে বাস স্ট্যান্ডগুলো আছে সেই বাস স্ট্যান্ড কেন্দ্র করে তারা ঘর থেকে বের হয়েছেন এবং কেউ পায়ে হেঁটে আমিনবাজার ব্রিজ পার হয়ে ওই পাশে গিয়ে অন্য কোনো পরিবহনের ব্যবস্থা করছেন, কেউ এখান থেকেই পেয়ে যাচ্ছেন। এমন একটি পরিস্থিতিতে তারা বলছেন যে লকডাউনের এই সময় গণপরিবহন যদি ছেড়ে দেওয়া হতো তাহলে হয়তো তুলনামূলক এই অবস্থাটি তৈরি হতো না, বা তাতে তারা অন্তত তুলনামূলক সাশ্রয়ীভাবে বাড়িতে ফিরতে পারতেন। তো এমন একটি ভয়ভীতি উপেক্ষা করার সময়ে করোনার এই সংক্রমণ বেড়ে যাওয়ার পরেও তারা কিন্তু ঈদে ঘরমুখী মানুষজন বাড়ি ফিরছেন। তো এখন পর্যন্ত গাবতলী বাস স্ট্যান্ড থেকে এটুকুই ছিল। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ঈদে ঘরমুখী মানুষের খবর জানাতে গাবতলী বাস স্ট্যান্ড থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী সানবীর রূপল, এবং তারও আগে মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাট থেকে যুক্ত হয়েছিলেন আরেক সহকর্মী এহসানুল হক শাওন। বিধিনিষেধের তোয়াক্কা না করে রাতের আধারে চাঁদা দিয়ে দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচলের বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী রাশেদ বাপ্পি। এই বিষয়টাতে জানতে আমরা সরাসরি তার কাছে চলে যাব। বাপ্পি, আপনাকে স্বাগতম। বাপ্পি, আপনার কাছে কি তথ্য আছে? রিচার্ড, করোনার যে সংক্রমণ সেই সংক্রমণ প্রতিরোধে সরকার নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে, তবে সব থেকে বিশেষ যে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে, আপনি জানেন যে মানুষজন যাতে অবাধে চলাচল করতে না পারে, অর্থাৎ সংক্রমণ অথবা করোনার যে জীবাণু সেটি যাতে বিস্তার না ঘটে, এই জন্য কিন্তু
আপনি জানেন যে কঠোর লকডাউন, একই সঙ্গে আমরা দেখেছি গত 14 এপ্রিল থেকে কিন্তু দূরপাল্লার যাত্রীবাহী বাস কিন্তু বন্ধ রয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এত কঠোরতার পরেও কিন্তু আমরা দেখেছি যাত্রীবাহী বাস কিন্তু চলছে, এবং আমরা চেষ্টা করেছি এই তথ্যটি উদ্ঘাটন করার জন্য। আমরা চেষ্টা করেছি যাত্রী বেশে ঢাকা থেকে কক্সবাজারগামী একটি বাসে চড়ে, আমার সঙ্গী ছিল একজন আমার সহকর্মী, আমাদের চিত্র সাংবাদিক খলিলুর রহমান, তাকে নিয়ে আমরা একটি বাসে যাত্রা করেছি, এবং সেখানে গিয়ে আমরা যেমনটা দেখেছি যে সরকারি বিধিনিষেধকে এক প্রকার বুড়ো আঙুল দেখিয়ে কিন্তু যাত্রীবাহী বাস চলছে, এবং এক্ষেত্রে রাতের আধারকে কিন্তু বেছে নিয়েছেন পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা। একই সঙ্গে আমরা দেখেছি যে ট্রাফিক পুলিশ অথবা হাইওয়ে পুলিশের যে তাদের যেখানে তারা তাদের চেকপোস্টগুলো রয়েছে, সেই চেকপোস্টগুলো কিন্তু এক প্রকার দেখা গেছে চাঁদা আদায়ের আখড়ায় পরিণত হয়েছে। অর্থাৎ এই যে কঠোর নিয়ম, কঠোর বিধিনিষেধ, এখানে কিন্তু এক ধরনের শুভঙ্করের ফাঁকি আমরা দেখেছি। আমাদের তৈরি করা সেই প্রতিবেদনটি দর্শক আগে আমরা দেখে নিতে চাই। কলমে বন্ধ বলা হলেও রাতের আধারে অবাধে চলছে দূরপাল্লার বাস। সরজমিনে সেই তথ্য সন্ধানে সময় সংবাদ। রাত ৯টা, আমাদের অবস্থান রাজধানীর মতিঝিলের আরামবাগ এলাকায়। বাস কি ছাড়ে বলতে পারেন? জিজ্ঞাসা করেন, সব কাউন্টার এখানে, জিজ্ঞাসা করেন। এবারের গন্তব্য একই এলাকার সেজুতি পরিবহনের কাউন্টার। দূর থেকে বন্ধ মনে হলেও অপেক্ষমান মানুষের জটলা ইঙ্গিত দেয় ভিন্ন কিছুর। যাত্রী বন্ধ না এখন দূরপাল্লার কি হয়েছে, ওই টাকা আগে থেকে দিয়েই ম্যানেজ করা সব। আমার কক্সবাজারের সিট আপনি চিটা বলে যেতে হবে, ঠিক আছে? বাস ছাড়বে কখন? আধা ঘন্টা পর ছেড়ে দিবে। বোঝাই গেল নিষিদ্ধ হলেও কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়াই চলছে দূরপাল্লার বাস, যা আরও স্পষ্ট হয় কাউন্টারের ভেতরের দৃশ্য দেখে। তবে অসম্ভবকে সম্ভব করার এই মিশন হেলায় হারাতে চায় না টিম সময়। সিদ্ধান্ত ঢাকা থেকে কক্সবাজার যাত্রার। বিজনেস ক্লাস, বাংলাদেশের প্রথম শ্রেণীর গাড়ি, কি বলে ভাই 2000 টাকা বেশি হয়ে যাচ্ছে। মধুমিতা সিনেমা হলের কাছে অপেক্ষমান বাসটিকে যেন পুলিশ সদস্যরাই পাহারা দিচ্ছেন নির্বিঘ্নে ঢাকা ছাড়তে। টেলিভিশন ক্যামেরা রেখে এবার আমাদের সম্বল মোবাইল ফোন। নতুন পরিচয় ইউটিউবার। রাত 10টা নাগাদ যাত্রা শুরু সেজুতির। কালকে রাত্রে আসছি, সারাদিন মার্কেটিং করে চলে যাচ্ছে। আজকে সকালে আসছি কক্সবাজার থেকে ঢাকা আসার সময় ওই ইয়াতে সাইম মোটর নামা দিয়েছে, এরপর আবার চিনজেনি আমিও নির্দিষ্ট স্থানে গেছি, আবার বিকালবেলায় বাড়িতে চলে যাচ্ছে আর কি। এখন বাসটা চলতেছে কি উপায়? এখন উপায় এটা এখন হারা কিভাবে কোম্পানি কিভাবে কথাবার্তা বলছে তা জানি না, মানে আমি আজকে প্রথম আসলাম আর কি, প্রথম টিভি যাইতেছি। মেয়র হানিফ ফ্লাইওভার পার হতেই বাস যেন রূপ নেয় গতি দানবে। পুলিশের চোখ ফাঁকি দিতে এমন চেষ্টা থাকলেও প্রথমে মদনপুর, এরপর মেঘনা ব্রিজের সোনারগাঁও অংশের চেকপোস্টে বাস আটকে দেয় পুলিশ। দুই দফায় টাকায় মেলে মুক্তি। পুলিশ এই জায়গায় নিয়েছে 2000। মদনপুরে কত নিছেন? মদনপুর নিয়েছে আপনার হলো 1000। 2.5 ঘন্টা পর যাত্রা বিরতির জন্য বাস থামলো কুমিল্লার বুড়িচংয়ের এই রেস্টুরেন্টটিতে। কোন কোন কোম্পানির বাস এখানে আসছে? সেজুতি আসে, আর হলো সেন্ট মার্টিন 20 আসে। 20 মিনিট পর গন্তব্যের পানে আবারও চলতে শুরু করে বাস। রাতের আধারে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় যেভাবে দূরপাল্লার বাস চলাচল করছে, তাতে সংক্রমণ নিয়ন্ত্রণ কতটুকু সফল হবে সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়। পাশাপাশি প্রশ্ন ওঠে, কর্তৃপক্ষ এভাবে হাল ছেড়ে বসে থাকলে চড়া মূল্য দিয়ে কেনা এই লকডাউনেরই বা কী দাম থাকলো? ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চলতি পথে রাশেদ বাপ্পি, সময় সংবাদ। হ্যাঁ রিচার্ড, প্রতিবেদনটিতে দেখলেন? বাপ্পি, আমরাও দেখলাম আসলে প্রতিবেদনটি। প্রশ্ন তো অবশ্যই আপনার জন্য রয়েছে। আমি প্রথমে যে প্রশ্নটা করতে যাচ্ছি সেটি হচ্ছে কি, আসলে এত কঠোর লকডাউন, এত বিধি নিষেধ, এর মাঝে আসলে এটা কিভাবে ঘটলো? পুলিশ প্রশাসনই বা কি করছিল? পাশাপাশি পরিবহন সংস্থাদেরও তো একটা আলাদা একটা সংগঠন আছে, তারাও বা কি করে এটাকে আসলে দেখার বা দেখেও না দেখার ভান করলো? এই বিষয়ে সার্বিক মতামতটা কি? রিচার্ড, আমাদের কাছে বেশ কয়েকদিন থেকেই তথ্য ছিল যে রাতের আধারে যাত্রীবাহী বাস দূরপাল্লায় তারা যাত্রা করছে, এবং সেই তথ্যের ভিত্তিতেই কিন্তু আমরা বেরিয়ে যেমনটা দেখলাম, আসলে প্রথমে আমরা ভাবতেই পারিনি যে এত প্রতিষ্ঠিত যেসব পরিবহন কোম্পানিগুলো রয়েছে তারাই এই কাজগুলো করছে। আমরা প্রথমে গিয়ে কিন্তু খুব
গোপনীয়তার আশ্রয় নিয়েছে। আপনি যেমনটা আমাদের প্রতিবেদনে দেখলেন, আমরা দূর থেকে চেষ্টা করেছি এই পুরো বিষয়টুকু তুলে ধরার জন্য, এবং আমরা যখন বাইরে দাঁড়ানো ছিলাম তখনই বুঝতে পেরেছি বা আন্দাজ করেছি যে যারা কাঁধে ব্যাগ নিয়ে অপেক্ষা করছিলেন তারা তো অবশ্যই দূরপাল্লায় কোথাও যাবে। কিন্তু আমরা যেসব কাউন্টারগুলোতে গিয়েছি সেখানে দেখা যাচ্ছে যে মোটামুটি বন্ধই বলা যেতে পারে, সামান্য একটু আপনার শাটার খুলে রেখে বা অফ করে রেখে এইভাবে লুকোচুরিটা করছিল। এবং পরিবহন যারা মালিক পক্ষ রয়েছে তাদেরও মদত ছাড়া তো রিচার্ড এটা তো সম্ভব না। আর আপনি যেটা বললেন যে পুলিশ প্রশাসনের ভূমিকা কিন্তু আপনি দেখেছেন, তারা কিন্তু চাঁদা নিয়ে, ঘুষ নিয়ে, টাকার বিনিময়ে কিন্তু ছেড়ে দিচ্ছিল। এক্ষেত্রে আসলে হতাশা ছাড়া আর কিছু বলার থাকছে না রিচার্ড। না, আসলে এটা তো স্বাভাবিকভাবেই সবাইকেই হতাশ করবে। আরেকটা বিষয় অবশ্য সামনে চলে আসছে, সেটি হচ্ছে গিয়ে যে যারা এই কাজটা করছে বা যাদের মদদে কাজটা হচ্ছে তাদের বিরুদ্ধে কি প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে বা নেবে বলে আপনার কাছে কি কোনো তথ্য আছে? রিচার্ড, মদদের কথা বলতে গেলে পুলিশের প্রসঙ্গ আসে। আমরা যেমনটা দেখি যে এই যে এখানেই দেখতে পাবেন যে সে যদি পরিবহনটা যেখানে দাঁড়ানো ছিল মধুমিতা সিনেমা হলের কাছে, সেখানে কিন্তু পুলিশের গাড়ি ছিল। পুলিশ কিন্তু দেখো না দেখার ভান বলা যেতে পারে একরকম পুলিশ তারা কিন্তু পাহারা দিচ্ছে যাতে নির্বিঘ্নে চলে যেতে পারে। এবং এক ক্ষেত্রে আমরা এখানে একটু আগে দেখলাম যে পুলিশ চাঁদা নিচ্ছে। এবং এদেরকে বিরুদ্ধে যদি আপনি ব্যবস্থার কথা বলেন সেক্ষেত্রে আমরা একটু জানিয়ে রাখি যে নারায়ণগঞ্জ হাইওয়ে সার্কেলের এএসপি একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে বিষয়টি তদন্ত করার জন্য। তিনি এটি তদন্ত করছেন। তার সঙ্গে আমাদের কথা হয়েছে, তিনি আমার কাছে জানতে চেয়েছিলেন আসলে কারা কিভাবে ভাবে এই অপকর্ম বা কোন পুলিশ সদস্যরা জড়িত এই তথ্যগুলো আমার কাছে জানতে চেয়েছিলেন। তারা আমাকে ফোন করেছেন, আমি আমার মতো করে তথ্য দিয়েছি তাদেরকে, এবং তারা আমাকে অন্তত আশ্বস্ত করেছেন যে যারাই জড়িত থাকুক পুলিশ বাহিনীর সবার বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবেন। তবে একটা প্রশ্ন থাকে, আশ্বস্ত করাই হয় বা তদন্ত কমিটি গঠন করা হয়, কিন্তু আমরা কিন্তু পরবর্তীতে দেখি কিন্তু সব কিন্তু একই রকম চলে। আরেকটা বিষয় অবশ্যই রয়েছে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আপনার কাছে যোগাযোগ করা হচ্ছে, আপনার সাথে যোগাযোগ করা হয়েছে, মালিক পক্ষ থেকে কি পরিবহন সংস্থা তাদের পক্ষ থেকে কেউ যোগাযোগ করেছে কিনা? আরেকটা বিষয় সেটা হচ্ছে সমস্যার কথা তো আপনি বললেন, আসলে সমাধানটা কোথায়? সবাই তো সমস্যার কথা বলছি, বিভিন্ন প্রতিবেদন উঠে আসছে, সমাধানটা কোথায়? রিচার্ড, আপনি যে বললেন পরিবহন সংশ্লিষ্টদের কথা, পরিবহন সংশ্লিষ্ট যাদের বিরুদ্ধে নিউজটা গিয়েছে, যারা এই কাজগুলো করছিলেন তারা যোগাযোগ করেছেন, তারা বলেছেন যে অনেক তো হলো, নিউজটা এবার বন্ধ করেন, এরকমভাবে তারা আমাদেরকে যোগাযোগ করেছেন। আরেকটি বিষয় যেটা বললেন যে সম্ভাবনা বা আসলে এখান থেকে উত্তরণের উপায় কি, আসলে আপনাকে একটু বলে রাখি যে মহামারী এটি কিন্তু কোনো বিশেষ ব্যক্তির জন্য নয়, এটি কিন্তু যখন আশ্রয় পড়ে তখন কিন্তু পুরো দেশ পুরো বিশ্বকে সংক্রমিত করে। এই জন্য কিন্তু প্রত্যেককেই কিন্তু সচেতন হতে হবে। আর এই যে ফাঁকফোকরগুলো রয়েছে পুলিশের, সেই ফাঁকফোকরগুলো তো অবশ্যই বন্ধ করতে হবে। রিচার্ড, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে অনিয়ম, এই যে বিধিনিষেধ তোয়াক্কা না করে রাতের আধারে বাস চলাচলের যে অনিয়ম, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত ছিলেন সহকর্মী রাশেদ বাপ্পি। রাতের সময় আরও থাকছে, সংক্রমণের তোয়াক্কা না করে শেষ মুহূর্তে জমজমাট ঈদবাজার, গাদাগাদি করে বিপণী বিতানি ইফতার, স্বাস্থ্যবিধি মানা নিয়ে পরস্পরকে দুষছেন ক্রেতা বিক্রেতা। বেগম জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে সারা দিনেও মিলল না আইন মন্ত্রণালয়ের মতামত। সময় সংবাদকে আইনমন্ত্রী বলেন আগামীকাল কপি পাঠানো হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, আর স্বরাষ্ট্রমন্ত্রী বললেন আবেদনটি মানবিকভাবেই দেখবে সরকার। এদিকে বিএনপি নেত্রীর শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো বলে জানিয়েছেন এভার কেয়ার হাসপাতালের একজন দায়িত্বশীল চিকিৎসক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার পরিবারের আবেদনের পর এ নিয়ে আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। বিএনপির প্রত্যাশা সরকার মানবিক দৃষ্টিতে দেখে নেত্রীকে উন্নত চিকিৎসার সুযোগ দেবেন। সরকারও বলছে তারাও মানবিকভাবেই দেখছেন বিষয়টি। এরই মধ্যে কেটে গেছে 3 দিন। অগ্রগতি বলতে এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে ফাইল যাওয়া। শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও দুপুরেই আইনমন্ত্রীর বনানীর বাসায় যান আইন সচিব গোলাম সরওয়ার। ঘণ্টাখানেকের 2 জনের একান্ত বৈঠক শেষে বের হয়ে যাওয়ার সময় মন্ত্রী জানান আইনি বিষয়ে মতামত প্রস্তুত করা হচ্ছে। রোববার এ সংক্রান্ত ফাইল পাঠানো হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। তবে কি আছে সেই ফাইলে এ বিষয়ে কিছুই বলতে চাননি আইনমন্ত্রী। আমার যে লিগ্যাল ওপিনিয়ন সেটা আমি আজকে দিয়ে আগামীকাল সকালবেলা আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিব। এদিকে আইন মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রী জানান মানবিক দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেবে সরকার। ওনার ফাইলটা না আসা পর্যন্ত আমি বলতে পারবো না। মাননীয় প্রধানমন্ত্রী তো অবশ্যই মানবিক দৃষ্টিকোণে তিনি বিচার করছেন, সেই জন্যই তিনি বাড়িতে বসে চিকিৎসা সেবা নিচ্ছেন। এটা তো আপনারা দেখছেনই। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী সবসময় মানুষের জন্য রাজনীতি করেন, মানবিক দিকগুলি উনি সবসময় লক্ষ্য রাখেন।
রোববার আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্তটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন পেলেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে। এদিকে শুক্রবারের চেয়ে বিএনপি নেত্রীর শারীরিক অবস্থা আগের চেয়ে একটু ভালো বলে জানিয়েছেন এভার কেয়ার হাসপাতালের একজন দায়িত্বশীল চিকিৎসক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। অবশেষে সত্যি হলো শঙ্কা, বাংলাদেশেও শনাক্ত হলো করোনার ভারতীয় ধরন। ভারত ফেরত 16 নাগরিকের নমুনা সংগ্রহ করে 6 জনের দেহে মিলেছে এই ধরন। এর মধ্যে 2 জনের দেহে ডাবল মিউট্যান্ট এবং 4 জনের দেহে কাছাকাছি ধরন শনাক্ত হয়েছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন খোদ স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে দেশে করোনায় একদিনে আরও 45 জন মারা গেছেন, শনাক্ত হয়েছেন 1285 জন। ভারত জুড়ে চলছে করোনার তাণ্ডব। অক্সিজেনের অভাবে হাসপাতালে হাসপাতালে হাহাকার। দেশটিতে ছড়িয়ে পড়া নতুন ধরনের কারণেই লাগামহীন সংক্রমণ আর মৃত্যুর ভয়াবহতা। ভারতে বেশ কয়েকবার রূপ পরিবর্তন করলেও সবচেয়ে বেশি ছোঁয়াচে আর প্রাণঘাতী বলা হয় ডাবল মিউটেন্ট ভ্যারিয়েন্ট। তাই শুরু থেকেই শঙ্কা ছিল দেশে এই ভয়াবহ ভ্যারিয়েন্ট প্রবেশ নিয়ে। অবশেষে দেশে শনাক্ত হলো সেই ভাইরাস। ভারত ফেরত 16 জন কোভিড আক্রান্তের নমুনা পরীক্ষা করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় 6 জনের শরীরে মিলেছে ভারতীয় ধরন। তারা কোথায় কোথায় কার সাথে দেখা করছে ভারত থেকে বাংলাদেশে ঢোকার পরে সেই কন্টাক্ট ট্রেসিংটা ইমিডিয়েটলি করা উচিত এবং শুধু কন্টাক্টের মধ্যে যারা আছে সবাইকে কোয়ারেন্টাইনে নিয়ে আসা উচিত। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে 2 জনের দেহে ডাবল মিউটেন্ট ভ্যারিয়েন্ট রয়েছে বলে প্রাথমিক ধারণা, আর বাকি 4 জনের দেহে যে ধরন মিলেছে তা এর কাছাকাছি একটি পরিবর্তন। একই ব্যক্তির নমুনা যশোর ও বেনাপোল দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এরকম বাংলাদেশি 8 জনের নমুনা সংগ্রহ করে একই নমুনা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং আইডিসিআরে পরীক্ষা করা হয়েছে। সেখানে আইডিসিআরের তথ্য মতে তারা 6টির মধ্যে পজিটিভ পেয়েছে। যেই 6টির মধ্যে আসলে 4টি খুব ক্লোজ ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের মধ্যে আর 2টি কনফার্ম। যদিও আক্রান্ত কেউই আশঙ্কাজনক নয়, তবে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তর তো অবশ্যই উদ্বিগ্ন, এটা সারা দেশের মানুষেরই উদ্বিগ্ন হওয়া উচিত। এই জন্য যে সবার একটু বাজারে যেভাবে ঘোরাফেরা হচ্ছে, মানুষ একেবারে গাদাগাদি বসে ইফতার করছে, ইফতার করা মানে কারো মুখে মাস্ক নাই, তাহলে এটা তো ওখানে একটা অ্যাটম বোম হয়ে বসে আছে সবাই। একই নমুনা নিয়ে আইডিসিআরও গবেষণা করছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। নদী ভাঙনে বিলীন হয়ে যাওয়ার পর ইউরোপ থেকে নতুন করে তৈরি করে আনা 192টি স্ট্রিঞ্জার পদ্মা সেতুতে স্থাপন শুরু হয়েছে। স্ট্রিঞ্জার স্থাপনের ফলে স্ল্যাব বসানোতে নতুন গতি পাচ্ছে। বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে, আর ক্যামেরায় ছিলেন আবু সাইদ। বাংলাদেশের এগিয়ে যাওয়ার স্মারক এখন পদ্মা সেতু। সেতুর নিচতলায় রেল লাইনে বাকি থাকা 900 মিটার এলাকায় রেলওয়ে স্ল্যাব বসানো হচ্ছে এখন। 2959টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে 2620 এবং 2917টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে 2410টি স্থাপন হয়ে গেছে। লুক্সেমবার্গ থেকে আনা প্রতিটি 7.5 মেট্রিক টন নতুন স্ট্রেঞ্জার স্থাপনে ব্যবহার করা হচ্ছে ভারী ভারী যন্ত্র। 24 আওয়ার্সই কাজ হচ্ছে আমাদের। 150 স্ল্যাবের মতো বসলে মডিউল 1 শেষ হয়ে যাবে। দেশি বিদেশি ইঞ্জিনিয়ার প্রকৌশলীরা কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছি। সংশ্লিষ্টরা বলছেন 12 গ্রুপে নতুন 48টি স্ট্রেঞ্জার বসছে। 12 সেট স্ট্রেঞ্জার পেইন্টিং এবং ওয়েল্ডিং করে ইরেকশনের কাজ চলমান আছে এবং বাকিগুলো কাজ জুনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। প্রতিটি স্প্যানে বসছে 32টি করে স্ট্রেঞ্জার, এরই মধ্যে বসানো হচ্ছে স্ল্যাব। পদ্মা সেতুর 41টি স্প্যানে 1312টি স্ট্রেঞ্জার বসবে, এরই মধ্যে 1168টি বসে গেছে। নতুন স্ট্রেঞ্জারগুলো বসছে মাওয়া প্রান্তের 2 ও 3 নম্বর মডিউলে। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। রাজধানীর কামরাঙ্গীর চরে 3টি ওয়ার্ডে নিম্ন আয়ের 1500 পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপির পক্ষে এগুলো বিতরণ করা হয়। ঈদ উল ফিতর উপলক্ষে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপির পক্ষে কামরাঙ্গীরচর থানার 55, 56 ও 57 নম্বর ওয়ার্ডের 1500 পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভার্চুয়ালি যুক্ত হয়ে ভবিষ্যতেও অসহায়দের মাঝে সহায়তা অব্যাহত রাখার কথা জানান তিনি। যাতে এই নিম্ন আয়ের মানুষ ছেলে মেয়ে নিয়ে ঈদ উপভোগ করতে পারে, একটু ভালো খেতে পারে, তার জন্য আমরা চাল, পোলার চাল, তেল, আমরা সেমাই
এবং গরম মশলা বিভিন্ন ঈদ সামগ্রী আমরা ঈদের জন্য আমরা তাদের কাছে বিতরণ করছি। আমরা 3টি ওয়ার্ডে 1,500 লোককে আমরা এই ঈদ সামগ্রী ঈদের জন্য এই সামগ্রী আমরা বিতরণ করব। এদিকে মহামারীকালে ঈদ সামগ্রী হাতে পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ। টাকা দিছে, মুরগি দিল, তারপরে সময় বহুত কিছু দিছে। আমাদের সেমাই, মুরগি, কাপড়, চাল, তেল এগুলি সব দিয়েছে। শাড়ি বা মুরগি এটা আমাদের দেখে অনেক ভালো লাগছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় স্থানীয় নেতারা। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করেই শেষ মুহূর্তের ঈদ কেনাকাটার ভিড়ে ঠাসা রাজধানীর শপিং মল ও দোকানপাট। কোথাও নেই স্যানিটাইজারের ব্যবহার, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধিও। এরপরও ব্যবসায়ীদের দাবি কাটেনি মন্দা, পূরণ হয়নি প্রত্যাশা। যদিও জমজমাট বাজারে প্রায় সব পণ্যের দাম চড়া বলেই মত ক্রেতাদের। আর ৪-৫ দিন পরই ঈদ। করোনা সংক্রমণ রোধে দেশে চলছে কড়াকড়ি, কিন্তু তার চোখে পড়ছে না রাজধানীর শপিং মল ও বিপণী বিতানগুলোতে। নিউ মার্কেটে গেলে যে কারো মনেই সন্দেহ জাগবে করোনা বলে আসলেই কিছু আছে কিনা। মাস্ক ছাড়াই ক্রেতা বিক্রেতারা অবাধে করছেন বেচাকেনা। যদিও ব্যবসায়ীদের দাবি ঈদ কেনাকাটায় পূরণ হয়নি বিক্রির লক্ষ্য। মাস্ক, স্যানিটাইজার ইউজ করার চেষ্টা করতেছি। কাস্টমার যখন চাপাচাপি করবে তখন সেটা তো আমাদের আর কিছু করার নেই। ওনাদের এই গাফলতিটা বেশি, কারণ ওনারা কোনো জায়গায় কোনো নিরাপত্তা দেয় না। 100 থেকে 200 টাকা প্রফিট রেখে মাল ছেড়ে দিচ্ছি। তবে উল্টো মত ক্রেতাদের। তারা বলছেন শেষ মুহূর্তের কেনাকাটায় বাড়তি চাহিদাকে পুঁজি করছেন বিক্রেতারা। বাচ্চাদের জন্যই আসা, বাচ্চাদের জন্য আসতে হয়, দাম একটু বেশি পড়তেছে। এদিকে কেনাকাটায় সুরক্ষা নিশ্চিতে অভিযানে নেমেছে প্রশাসনও। স্বাস্থ্যবিধি না মানায় ক্রেতা বিক্রেতারা গুনছেন জরিমানা। মাস্ক পকেটে ছিল, বিক্রেতা তো পকেটে মাস্ক রাখতে পারে না। জরিমানার পরিমাণ আসলে কাউকে ক্ষতি করার উদ্দেশ্য না। বিক্রির দিক দিয়ে এবছর ঈদ বাজারে পোশাক ও জুতার পাশাপাশি বেশ চাঙ্গা ভাব দেখা গেছে প্রসাধনী আর কৃত্রিম অলংকারের দোকানগুলোতে। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। ফ্রান্সে করোনা ভাইরাস কিছুটা নিয়ন্ত্রণে আসলেও ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে চিন্তিত দেশটির সরকার ও সাধারণ মানুষ। ফ্রান্স এবং ইউরোপের সবশেষ করোনা পরিস্থিতি জানাতে এই মুহূর্তে প্যারিসে আছেন সহকর্মী লুৎফুর রহমান বাবু। সরাসরি চলে যাব তার কাছে। বাবু, রিচার্ড, ফ্রান্স সহ ইউরোপের অনেক দেশে ধীরে ধীরে করোনা পরিস্থিতির উন্নতি ঘটছে, তবে তার পাশাপাশি দেশগুলোতে কিন্তু ইন্ডিয়ান যে ভেরিয়েন্ট যা ছড়াচ্ছে তা নিয়ে কিন্তু মানুষের মধ্যে, সরকারের মধ্যে উদ্বিগ্নতা কাজ করছে। তবে সরকারের তরফ থেকে যাতে এই ভেরিয়েন্ট না ছড়াতে পারে সেজন্য নানা ধরনের আসলে উদ্যোগ নেওয়া হয়েছে। আর করোনা পরিস্থিতির উন্নতির বিষয়ে যদি আমি আপনাকে বলি, আমরা এর আগে দেখেছিলাম ফ্রান্সে 7,000-এরও বেশি মানুষ আইসিইউতে ভর্তি ছিলেন, সেটি এখন নেমে এসেছে 5,000 কিংবা তার কাছাকাছি। বিশেষ করে ইলদো ফ্রান্সে কিন্তু আমরা দেখেছিলাম সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আক্রান্ত ছিলেন এবং প্রতিনিয়তই কিন্তু ইলদো ফ্রান্সে করোনায় মানুষজন আক্রান্তের সংখ্যা বেড়েছিল, তবে সেটি এখন কমে এসেছে। ইলদো ফ্রান্সে যেখানে 3.5 থেকে 4,000 মানুষ আইসিইউতে ভর্তি ছিলেন, সেখানে এখন সেই সংখ্যা নেমে এসেছে 1500-তে এবং প্রতিনিয়ত কিন্তু সেখানে কমছে। ইলদো একটি বিষয় আমি এখানে আপনাকে জানিয়ে রাখছি, ইলদো ফ্রান্সে কিন্তু যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের বিভিন্ন এলাকায় প্রবাসী বাংলাদেশিদের বসবাস রয়েছে এবং এই তৃতীয় ধাপে এসে আমরা দেখতে পেয়েছি বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি এবারে অনেক বেশি আক্রান্ত হয়েছিলেন এবং মারাও গিয়েছিলেন কিন্তু অনেক প্রবাসী বাংলাদেশি। তো এখন যেহেতু পরিস্থিতির উন্নতি ঘটছে, তাতে কিন্তু মানুষজন আশান্বিত হচ্ছেন এবং তারা আশার আলো দেখছেন যে করোনা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হলে মানুষজন এই সংকট থেকে হয়তো বা বেরিয়ে আসতে পারবেন। এখানে আমি আরো উল্লেখ করছি, এখন কিন্তু ভ্যাকসিনেশনের যে কার্যক্রম সেই গতি অনেক বেশি বাড়ানো হয়েছে। গেল 24 ঘন্টায় দেশটিতে 6 লাখেরও বেশি মানুষকে টিকার আওতায় নিয়ে আসা হচ্ছে, যা এখন পর্যন্ত একদিনে এই যে ভ্যাকসিন দেওয়া হয়েছে তা নতুন রেকর্ড বলে জানা গেছে। তো রিচার্ড, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ফ্রান্স সহ ইউরোপের করোনা পরিস্থিতির সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন লুৎফুর রহমান বাবু। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের 3 ম্যাচ ওয়ানডে সিরিজের সূচি পরিবর্তন করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। নির্ধারিত সময়ে ম্যাচ আয়োজন চ্যালেঞ্জিং হলেও চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি। দেশে লঙ্কানদের কোয়ারেন্টাইন 3 দিন করার জন্য বোর্ড চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি। সিরিজ রিশিডল বা এই ধরনের কোনো সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখছি না। আমাদের যেটা আমরা ইতিপূর্বে আপনাদের বলেছি যে কিছুটা চ্যালেঞ্জ তো আছে এদের ক্রুদের আনা, এবং সেই জন্য আমরা অল্টারনেট সোর্সগুলো আমরা ব্যবহার করছি অন্যান্য সোর্স থেকে, যাতে এই ধরনের জটিলতাটাকে এড়ানো যায় সেজন্য আমরা কাজ করছি। যখন আমরা শ্রীলঙ্কা সফর করেছি একই প্রোটোকল রেসিপ্রোকেট করা হচ্ছে।
মিনিং আমাদের দেশে শ্রীলঙ্কার দল আসার পরে 3 দিন তাদের রুম কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং পরের 3 to 4 days তারা ইন্টারনাল উইদিন দ্য গ্রুপ তারা প্র্যাকটিস করবেন এবং তারপরে তারা আমাদের দলের সাথে খেলার সুযোগ পাবেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদ যাত্রায় পথে ঘাটে জনস্রোত, হাজার হাজার মানুষের চাপে উল্টে গেল ফেরি বন্ধের সিদ্ধান্ত। চলছে 5টি, চাঁদা দিয়ে রাতের আধারে ছাড়ছে দূরপাল্লার বাস। বেগম জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে সারা দিনেও মিলল না আইন মন্ত্রণালয়ের মতামত। মানবিকভাবেই দেখবে সরকার, শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। এবং শঙ্কা সত্যি করে দেশে মিলল ভারতীয় ভ্যারিয়েন্ট। বেনাপোল দিয়ে ঢোকা 6 জনের দেহে শনাক্ত। উদ্বিগ্ন স্বাস্থ্য অধিদপ্তরও। একদিনে মৃত্যু 45। এই ছিল রাতের সময়ে, সঙ্গে থাকুন সময়।